বঙ্গবন্ধু হইল এই উপমহাদেশের সফলতম রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা, একটি জাতির নায়ক। বাঙালি জাতিকে তিনি যথাযথ মর্যাদার সাথে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। 6 পয়েন্ট কিন্তু দেওয়া হয় লাহোরে বসে, 6 দফা, যেটা বলা হয় তার আগেও কিন্তু 6 দফার আগেও কিন্তু মাওলানা ভাসানী কাকমারিতে বসে স্বাধীনতার কথা বলছেন। ওয়ালাইকুম আসসালাম। সে ধরনের ঘটনা। বঙ্গবন্ধুকে বাড়ি পোড়াই দিতে পারেন, আপনি ছবি পোড়াই দিতে পারেন, মূর্তি পোড়াই দিতে পারেন, কিন্তু তার ইতিহাস তো পোড়াই দিতে পারবেন। এরকম এক ঘটনা আছে, আমি আপনার বলি, চিলির ঘটনা। আয়ারল্যান্ডের ঘটনার সাথে সাথে ওখানে এক গায়ক ছিল ভিক্টর জারা। ভিক্টর জারার গান ব্যান্ড করে দেওয়া হয় সামরিক জান্তার মাধ্যমে। ব্যান্ড করে বলা হয় যে তার যদি ক্যাসেটও কোথাও পাওয়া যায় তাহলে তার লাইফ টার্ম পানিশমেন্ট হবে। এখন সেই সান্তিয়াগোতে বছরে 2 বার 3 দিন যাবত একটা ফেস্টিভ্যাল হয়, যেখানে ভিক্টর জারার গান, শুধু ভিক্টর জারার গানই হয়। ফেস্টিভ্যালের একটা নাম হচ্ছে ভিক্টর জারা ফেস্টিভ্যাল। এটা হয় না। আপনি ম্যাক্সিম গোর্কির মাদার ব্যান্ড ছিল, দেখা গেছে যে সবচেয়ে বেশি অনুদিত হয়েছে, অনুবাদ হয়েছে, ট্রান্সলেট হয়েছে ম্যাক্সিম গোর্কির মাদার। এত ট্রান্সলেট অন্য কোনো বই হয় না। তো আপনি বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে কিভাবে মুছবেন? জেনারেশন আফটার জেনারেশন, যতক্ষণ পর্যন্ত একটা বাঙালি জীবিত থাকবে, ভালো হোক খারাপ হোক, তার ওই যে 7ই মার্চের ভাষণ, এটা ঠিকই শুনবে। এবং উনি যে নেতৃত্ব দিছিলেন, ওনাকে সামনে রেখেই যে আমরা যুদ্ধ করছিলাম। আমি বাস্তবটা আপনার বলতে পারি যে 71-এ আমি দেখছি যে একটা পরিবারে, আমার গ্রামেই একটা পরিবারে পাকার মেয়ে 6 জন না 7 জনকে গুলি করে মারিয়ে গেছে। তো স্বাভাবিক, আমাদের মুসলিম ইসে আছে, দোয়া টোয়া পড়ে, তাই না? তো সেই দোয়া পড়ার সময়, দোয়ায় সন্ধ্যার পর গিয়ে আমি হাজির হয়েছি। হাজির হওয়ার সময় ওই ঘরেরই যিনি, বাইরের লোক তো তখন আসে না কেউই, তো সে বলতেছে যে আল্লাহ, আমার 6 জন সদস্য মারা গেছে, তো তার বিনিময়ে অন্তত হইলে শেখ মুজিবের তুমি মুক্তি দিও, ভালো রেখো। এই যে আবেগ বাঙালির, সে কিন্তু আবেগের নেতা, রাজনৈতিক নেতা, ভালোবাসার নেতা। তো তাকে এত সহজে ওই রিসেট বাটন চাইপে মুছে ফেলানো, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল এবং পাগলের প্রলাপ। আমি যে বার্তাটা পাই সেটা হচ্ছে যে তারা তো প্রথমেই অস্বীকার করতে চাইছে 1971 স্বাধীনতা দিবস, এগুলোকে অস্বীকার করতে চাইছে, এবং যখন দেখছেন যে পারেন না, তখন পরবর্তীতে বলছেন যে না। এখন তারা এইটার ভেতর থেকে, যেমন 7ই মার্চ, 7ই মার্চ তো আওয়ামী লীগের দিন না, আওয়ামী লীগের বিষয় না, এটা জাতীয় বিষয়। 2রা মার্চ, 3রা মার্চ, 2রা মার্চ সর্বপ্রথম বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। 3রা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করে। তো এগুলো তো ঐতিহাসিক সত্য। এই সত্যকে মুছে ফেলবেন কিভাবে? ছুটি দেন কি না দেন এটা ভিন্ন বিষয়, কিন্তু এ তো ঐতিহাসিক সত্য, একে অস্বীকার করার কোনো জায়গা নাই। তো বিন্দুমাত্র জায়গাও অস্বীকার করার নাই। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় থাকবেন। যতই আপনি আমি চেষ্টা করি তাকে কলুষিত করার, তাকে বাই করার, উনি ওনার জায়গায় থাকবেন। ওনাকে দেবতাও বানানো যাবে না, ওনাকে ধুয়ে মুছে ফেলানোও যাবে না, নিকৃষ্ট মানুষ হিসেবেও চিহ্নিত করা যাবে না। উনি একজন সফল রাজনৈতিক নেতা ছিলেন, সেই হিসেবেই তিনি থাকবেন। এলোমেলো কতগুলো কাজ দেখতেছে, কোনো সিস্টেমেটিক ওয়েতে পজিটিভ দিক থেকে কোনো কাজ দেখি নাই। লক্ষণীয়ভাবে তেমন কিছুই চোখে পড়ে নাই, বরঞ্চ তারা কিছু শিক্ষা দিচ্ছেন ওই ছাত্রদের দ্বারা, শিক্ষকদের ঘাট ধরে বের করানো, অবশ্য কি পদত্যাগ করানো, এইগুলো দেখছি। এবং এটা বলছে যে এরা নাকি ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদ কারা, কি, সেটা তো 2 দিন পরে বোঝা যাবে। অনেক সংস্কার দরকার, অর্থনৈতিক সংস্কার দরকার, শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার, শিল্প ব্যবসা বাণিজ্যের সংস্কার দরকার। কিন্তু এই দায়িত্বগুলো, এই সংস্কারগুলো এই সরকারের কাজ না। এটা অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রধান দায়িত্ব হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস। এর বাইরে এই সরকার যা কিছু করতে যাবে সেটা পরবর্তীতে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। এটা প্রলং করার, সময় ক্ষেপণ করার, নির্বাচন না দিয়ে সময় ক্ষেপণ করার একটা পদ্ধতি। নির্বাচন তো দিতেই হবে, মাস্ট, এছাড়া কোনো গত্যন্তর নাই এই সরকারের। আজকে হোক কালকে হোক তাকে নির্বাচন দিতেই হবে। এই সরকার গণতন্ত্র মানছে কিনা? তো গণতন্ত্র মানলে পরে এই প্রশ্নটা তো আসতো না। আমি অন্য আরেকটা কথা বলি, এরা তো 2টা মামলা করলো না, আপনি দেখেন সেখানে কমিউনিস্ট পার্টি আছে, ব্যান্ড করার জন্য যে মামলাটা হাইকোর্টে করলো, কমিউনিস্ট পার্টি আছে, বাসদ আছে, আরো এই রকমের কারা কারা, নাগরিক উদ্যোগ বোধহয়, নাগরিক কমিটিও বোধহয় আছে, এবং এগুলো
বাম দল যেগুলো আছে সেগুলো কিন্তু এন্টি আওয়ামী লীগও ছিল, ওদেরও ইনক্লুড করে দিচ্ছে। এইখানটাই হলো আসলে এদের রাজনৈতিক ক্ষমতাসীনদের রাজনৈতিক পরিচয়। এরা প্রগতিশীলতার বিপক্ষে, এবং মূলত আওয়ামী লীগের চেয়েও কিন্তু এরা বড় শত্রু হবে সাম্যবাদীদের, সমাজতন্ত্রীদের। সমতা যারা চায়, বৈষম্য বিরোধী যারা, তারা হবে বৈষম্য বিরোধী। মানে কি? বৈষম্য বিরোধী হলো সাম্যবাদী সমাজ, বৈষম্য মুক্ত হলো সাম্যবাদী সমাজ। তো সাম্যবাদী সমাজ যারা চায় তাদের বিপক্ষে এরা পদক্ষেপটা নিবে। আসলে তাকে তার দলের ভেতরে দুর্নীতিপরায়ণ যারা আছে তাদের পানিশমেন্ট দেয়া, নিশ্চিত করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, যেটা এখন ওইভাবে সম্ভবপর না। তাদের জনগণের উপর আস্থাটা ফিরে আনতে হবে যে হ্যাঁ, সম্পদ লুট যেটা দেশের বাইরে যেটা পাচার হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া অন্তত। তাই তো একসময় ইরানের শাহের তার সহায় সম্পত্তি সহ প্যারিসে ছিল, মিশরের রাজা ফারুক তার সব সম্পত্তি সহ প্যারিস বা ইউরোপের বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু তারা অস্তিত্ববিহীন হয়ে গেছে ইতিহাসের ইসে। এই টাকা পয়সা নিয়ে যারা গেছেন এরা যে খুব একটা আনন্দে থাকবেন তা না, হয়তো দু একজন থাকতে পারেন, কিন্তু আর সবাই না। এবং ওইসব জায়গায় আস্থা নির্বাচনে জেতাই মানে কিন্তু, বা গণতন্ত্র এস্টাবলিশড হওয়া তা না, জনগণের আস্থা আনা তা না। নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় কিন্তু বঙ্গবন্ধুর নামের উপর, বঙ্গবন্ধুর নামের উপর, তাই না? তো সেই ক্ষেত্রে আইসা বঙ্গবন্ধুর নাম, আদর্শ, নীতি সেটার এস্টাবলিশড করার জন্য যা যা করার দরকার এটা আওয়ামী লীগকেই করতে হবে, অন্য কারোর দল না। আর বঙ্গবন্ধুকে তাদের পিতা বানাইলে পরে চলবে না, জাতির পিতা হিসাবে তাদেরকেই এর দায়ভার বহন করতে হবে। তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুকে তাদের দলের নেতা বানাতে, কখনোই দলের নেতার বাইরে সার্বজনীন নেতা হিসেবে আওয়ামী লীগ চিন্তা করে না। এখানে হলো আওয়ামী লীগের দুর্বলতা। আর সব কাজই দেখাইছে যে বঙ্গবন্ধু একাই করছেন। তার যে সহচর্য ছিলেন, তার যে পারিষদ ছিলেন, তাদেরকে কাউকে আওয়ামী লীগ কখনো শো করে নাই। তার তো একটা পারিষদ ছিল, তার একটা দল ছিল, তার নেতা, তারপরে তার নেতৃত্বে অনেক নেতা ছিলেন জাতীয় পর্যায়ে, তাজউদ্দিন, কামরুজ্জামান, মনসুর আলী, এদের তো কারো নাম নেওয়া হয় না। সিরাজুল আলম খান, শেখ ফজল হক মনি, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ, এদের তো নাম নেওয়া হয় না। পতাকা কারা করলো, জাতীয় সঙ্গীত কারা করলো, তো আওয়ামী লীগের কোনো সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে তা তো নাই। স্বাধীনতার ইশতেহার পড়ছে ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান সিরাজ, পতাকা উত্তোলন করছে ডাকসুর ভিপি আসম আব্দুর রব। দুই জায়গায় বঙ্গবন্ধুর সম্মতি ছিল। তো সেই ক্ষেত্রে আইসা এগুলোকে তো অস্বীকার করা আওয়ামী লীগের অন্তত উচিত হয় না। আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য এই অবস্থাটায় পড়ছে। বিভক্তি তো হইতে পারে যে কেউ, বহুভাবে হয়েছে, হওয়ার পরে আওয়ামী লীগই থাকবে, কারণ ওটা বটবৃক্ষ, তো শিকড় অনেক নিচে, এত সহসে আওয়ামী লীগই হবে না। আমি 66-এ 6 দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুকে দেখছে আমার চেয়েও একটা ছোট রুম পল্টনে, সেখানে বসে উনি দল চালাচ্ছেন। তারপর উনি গ্রেপ্তার হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার পর দলের কোনো অফিস নাই, সেন্ট্রাল কোনো অফিস নাই। 66 থেকে বোধহয় 69 পর্যন্ত সেন্ট্রাল কোনো অফিস ছিল না। হলগুলো ছাত্রলীগ তখন করতেছে, ওই ইকবাল, তখন আজকের যেটা সার্জেন্ট জরুল হল, ওইটা ছিল ইকবাল হল আর SM হল, এইসব জায়গায়। ইকবাল হলের টেনিস লন যেটা, ওইখানে মিটিং হতো, সিদ্ধান্ত হইতো। বঙ্গবন্ধু বের হওয়ার পরেও প্রথম যে সভাটা হয়েছে সেটা হোটেল ইডেনে, মতিঝিলে, নটরডেম কলেজের উল্টো দিকে হোটেল ইডেন, ওইটাতে হয়েছে। এই অফিস বন্ধ করে, যেমন কালকে দেখলাম যে জাতীয় পার্টির অফিস পোড়াই দিছে। এইটা কি ফ্যাসিবাদ না? জাতীয় পার্টি ফ্যাসিবাদ? পোড়াইলো যারা, তারা কি বাদ? তারা হইলো দেশীয় বাদ নাকি? এই কথাগুলো যারা বলে তারা কি গণতন্ত্রে বিশ্বাসী, না অন্য কোনো একনায়কতন্ত্র, আমি বলবো না, স্বৈরতন্ত্রে বিশ্বাসী, আরেক স্বৈর শাসকের সৃষ্টি করতে চান? অযৌক্তিক। এটা নিষিদ্ধ করলেও যা, না করলেও তা। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার বিষয় না। আমি নিজে ছাত্রলীগ করতাম, এখন না, এখন তো ছাত্রলীগ করার নাই, তাইলে করতাম। তো নিষিদ্ধ অবস্থায় কিন্তু আমরা ছাত্রলীগ করছি, বিভিন্ন মার্শালের সময় এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। তাতে দেখা গেছে যে বিপুল শক্তিতে হয়েছে। এই যে খসরু, মন্টু, সেলিম, খসরু ভাই এখনো জীবিত, মন্টু ভাই এখনো জীবিত এবং রাজনীতি করেন। তারা ঢাকা সেন্ট্রাল জেল মার্শালের সময় ভাইয়া বেরোয় আসছেন, এবং দে স্টার্টেড দ্য লিবারেশন ওয়ার। ওইখান থেকেই এখানে মার্শালের সময় বেরোয় আসছেন, সাজা হয়ে গেছে তাদের।
তারপরে তো তারা আর্মস নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছেন। দাবি তো অনেকেই তুলতে পারে, না হয়ে হয়ে যেতেই পারে, এটা তো আরো ভালো। যে এই কারণে যে এখন তো দেখতেছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি আর নাই, সরকারের সবচেয়ে ক্লোজ অ্যাসোসিয়েটস হচ্ছে জামাত ইসলাম, সরকারের ল্যাঙ্গুয়েজে জামাত ইসলাম বলতেছে। তো তাই হতেই পারে। আর দাবি তো যে কেউ তুলতে পারে, দাবি তোলা তো এখান তো কোনো বাধা নাই, তাই না? অমুক দল বেআইনি ঘোষণা করো, কেন? নাস্তিক কমিউনিস্টদের বেআইনি ঘোষণা করো, কেন? তারা সমাজতন্ত্র বিশ্বাস করে। বাসদের বেআইনি ঘোষণা করো, কেন? তারা সাম্যবাদী সমাজ চায়। বলাই যেতে পারে। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। যেমন এইখানে ইউএনের একটা অফিস খুলবে দেখা একটা প্রোপাগান্ডা চলতেছে যে সমকামীদের অধিকার দেওয়ার জন্য নাকি এই অফিসটা খুলতেছে। আমি হাসি যে জাতিসংঘের আরো খাইবে কোনো কাজ নাই, সমকামীদের অধিকার দেওয়াটার জন্য তার একটা অফিস খুলে বস। আমি তো কারোরই অপসারণ বেআইনি ভাবে চাই না। আমি চাই দুর্নীতি পরায়ণ, দুষ্কর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনি উপায়ে অপসারণ করা হোক, আইনি উপায়ে, বেআইনি পদ্ধতিতে না, গায়ের জোরে না, বন্দুকের জোরে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি উপায়ে। অনেকের ইচ্ছা থাকে না মহাকাব্য লিখবো, সেরকম। এখনো ডক্টর কামাল হোসেন জীবিত আছে, তার সাথে গিয়ে আলাপ করুক না, সংবিধানের কোথায় কোথায় ত্রুটি আছে, সংবিধানে কি কি পরিবর্তন দরকার। আমিরুল ইসলাম সাহেব এখনো জীবিত আছে, আলাপ করুক। তাদের তো এগুলো তাদের জন্য প্রবলেম না, আইন শৃঙ্খলার জন্য প্রবলেম না, আর বাজারে গিয়ে তাদের কিনতেও হয় না, গ্যারান্টেড থাকেন এটা। তাদের বাজারে কেউ যায় না, কাঁচা বাজারে কেউ যায় না, তারা তো এমনিই পায়, ওই গভর্নমেন্ট থেকেই ভাতা পায়, গাড়ি সিকিউরিটি সবই পায়। তো রাস্তায় কি হইতেছে, ছিনতাই হইতেছে না ডাকাতি হইতেছে, এটা তো তাদের বাসায় তো যায় না, তারা বুঝবে কিভাবে? শহীদদের ভাতা দিবে, কি দিবে? কালকে দেখলাম কি ওই সার্জিজ না কি আলম, নামটাও এ ধরনের নামও আমি পাই না, আল্লাহ মাফ করুক। সেই ক্ষেত্রে এসে সেই বলতেছে যে শহীদদের পরিবারের ভাতা দিবে। তো পুলিশের যে সব শহীদ হয়েছে তাদের নিশ্চয়ই পরিবার থেকে ভাতা পাবে, কারণ 5ই আগস্টের পর তো পুলিশদের হত্যা করা হয়েছে তারা বলতে জনতার হাতে বা বিক্ষুব্ধ জনতার হাতে। ওকে হোক, তারপর তো তারা শহীদ হয়েছে নাকি মারা গেছে, তারা তো রাষ্ট্র এবং এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই মারা গেছে, শহীদ হয়েছেন। তো তাদের পরিবারও যেন সম অধিকার পায়। প্রাবদা ছিল দিদেন রাশিয়ার ন্যাশনাল দৈনিক, ওকে? সে প্রাবদার রিপোর্ট আমি দেখাইতে পারি, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এটা বোধ হয় 6 জানুয়ারি 1972। আমার কাছে এখনো পেপার কাটিংটা খুঁজলে পরে আমি পাবো। তো এটা বঙ্গবন্ধুর বানানোও না, আর ওই ইও না, কারণ জোয়ার ভাটার দেশ তো, লাশগুলো ভাইসে ভাইসে কিভাবে গেছে আমার নিজের চোখের দেখা। 30 লক্ষ বললে বোধহয় কম বলা হবে। আমাদের ওইখানে অঞ্চলে আটগড় কুরিয়ানা নামে একটা অঞ্চল আছে, পেয়ারা বাগান, ওইখানে 20টা গ্রাম আমি ঘুরে দেখছি যে একটা মানুষ নাই, একটা মানুষ নাই লিবারেশন টাইমে। আমি অতি শীঘ্র লেভেল প্লেইং ফিল্ডে গণতান্ত্রিক একটা সমান অধিকারের বেসিসে নির্বাচন হতে দেখতে চাই, এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা শান্তিপূর্ণ উপায়ে হস্তান্তর করে সেইটা দেখতে চাই। 32 নম্বরে আগুন দিছে, এটা নিন্দনীয়, অতি নিন্দনীয়। কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটি বাড়ি। এই বাড়ি শুধু বাংলাদেশের জন্মের সাথে না, প্রতিটি আন্দোলনের ইতিহাসের সাথে এই বাড়িটা সম্পৃক্ত, এবং এটা ছিল মিউজিয়াম পরবর্তীতে। সেইটাতে তার বঙ্গবন্ধুর চশমা ছিল, আমারও একটা ছবি ছিল, গ্রুপ ছবি, করাচিতে যখন আমরা ছাত্রলীগ করছি তখন উনি গেছিলেন 69-এ। তো এই যে ছবিগুলো সব ছবি, তার যুক্তফ্রন্টের সময় উনি যে মন্ত্রিসভায় শপথ গ্রহণ করছেন সেই ছবি, বই, হাতে লেখা কাগজপত্র, চিঠিপত্র, বিভিন্ন সময় সারা উপমহাদেশের শিল্পীরা আসছেন, ফিদেল ক্যাস্ট্রো। আমি একটা কথা বলি, চীনে জাপানের হাত থেকে যুদ্ধ করে দেশটাকে কিন্তু গণতান্ত্রিক একটি দেশে নিয়ে আসছিল কুমিংটাং এর নেতা ডক্টর সান ইয়াতসেন। তাকে বলা হয় ফাদার অফ দ্য চাইনিজ নেশন। সান ইয়াতসেনের জামাই ছিল চিয়াং কাই শেক, জেনারেল চিয়াং কাই শেক। তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু কমিউনিস্টরা ক্ষমতা দখল করে। চিয়াং কাই শেক কিন্তু আজকে ফরমোজায় গিয়া, তাইপেতে গিয়া আশ্রয় নেয়। তারা কিন্তু এই ডক্টর সান ইয়াতসেনের যে কন্ট্রিবিউশন, এটাই কিন্তু মাও সেতুং বা চৌ এন-লাই বা দেং জিয়াওপিং এরা কেউ কিন্তু অস্বীকার করেন না, আজকের নেতারাও অস্বীকার করেন না। তেমনি জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জেফারসন, এদেরকে কিন্তু পরবর্তীতে ওই বিল ক্লিন্টন বলেন, জর্জ বুশ বলেন বা ডোনাল্ড ট্রাম্প বলেন, এরা কেউই কিন্তু অস্বীকার করতে পারেনি, তাই না? তো তেমনি আপনি আসেন বিসমার্ক, যে হোলি রোমান এম্পায়ারে ইউনাইট করিয়া
জার্মানিকে ইউনাইট করে। এরপর বহু ইতিহাস গড়াই গেছে, কিন্তু বিসমার্ককে তারা কিন্তু ভোলে নাই। ইতালির বেলায় গ্যারিবল্ডি, সে কবে গ্যারিবল্ডি 51টা কান্ট্রিকে, ছোট ছোট দেশকে মিলে এসে কি করে একটা দেশ করছে ইতালি। এরপর বহু চেঞ্জ আসছে ইতালিতে, কিন্তু গ্যারিবল্ডিতে কিন্তু ভুলে নাই।